ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করবো একটা ডেসক্রিপটিভ টপিক। অন্য দিনের তোমরা দেখেছো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সের উপরে আমরা কিন্তু কন্টেন্ট আপলোড করি, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে তোমরা ইকোনমিক্সের যে কন্টেন্ট সেটা কম দেখছো, ভিউ কম আসছে। তো এই জিনিসটা তোমরা একটু বাড়িয়ে দাও, তাহলে আমরাও কিন্তু ইকোনমিক টপিক্সে আরও নতুন নতুন ভিডিও আনবো। একটা ভিডিও আপলোড করার আগে আমাদেরও কিন্তু সেই ভিডিওটার সম্পর্কে অনেক কন্টেন্ট অ্যাড করতে হয়, একটা পিপিটি রেডি করতে হয়, তারপরে কিন্তু প্রেজেন্ট করতে হয়। তো সেই জিনিসটা একটু সময় সাপেক্ষ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। তো তোমাদের কাছ থেকেও এটুকু আশা করবো তোমরা প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখবে, এবং প্রত্যেকটা ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো, আজকে আমাদের যে টপিকটা রয়েছে ডেসক্রিপটিভ টপিক, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ব্যানস সিবিডিসি ইন ইউনাইটেড স্টেটস। তো সিবিডিসি কি, আর মানে এইটা ইউনাইটেড স্টেটে কেন ব্যান হলো, এই নিয়েই কিন্তু আমরা টোটাল একটা অ্যানালিটিক্যাল ভিডিও এটা বানাতে চলেছি। তো সবার আগে জেনে নিই এই কন্টেন্টটা কোন পরীক্ষার জন্য সবথেকে বেশি। দেখো, মিসলেনিয়াস ডেসক্রিপটিভ যে পেপারটা আসছে তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক এটা। এছাড়া ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ যখন হয়ে যাচ্ছে, আমরা সবাই জানতে পেরে গেছি, তার জন্য কিন্তু এই টপিকটা যথেষ্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। তো চলো, ইনফরমেশন বা নিউজে কি ঘটেছে সেটা জেনে নিই। বলছে রিসেন্টলি ইউএস প্রেসিডেন্ট through its executive order banned the creation and use of central bank digital currency। তাহলে সিবিডিসির ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসলে তোমরা অ্যান্সার করে দেবে। অ্যান্ড এমফাসিস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ ডলার ব্যাকড, ঠিক আছে, স্টেবল কয়েন্স। ডলার ব্যাক স্টেবল কয়েন্স যেটা, সেটার দিকে সরকার কিন্তু মুভ করছে, মানে ইউএস এক্সিকিউটিভ সরকার মুভ করছে এবং ব্যান করছে কি, ব্যান করছে ক্রিয়েশন অ্যান্ড ইউজ অফ সিবিডিসি। ঠিক আছে, এই যে স্টেবল কয়েন্স যেটা, সেটা কি একটা প্রাইভেট সেক্টর, ঠিক আছে, প্রাইভেট সেক্টর অল্টারনেটিভ টু সিবিডিসি, মানে যেটা সিবিডিসির একটা অল্টারনেটিভ হিসাবে কিন্তু কাজ করবে। তো সরকার এটা কেন করছে, মেন কাজটা কি করছে সেটা বুঝলে, যে সিবিডিসিকে ব্যান করছে ইউজ করা এবং সেটাকে তৈরি করা, ঠিক আছে, এবং তার জায়গায় নিয়ে আসছে ডলার ব্যাকড স্টেবল কয়েন্স, ঠিক আছে, এবং যেটা কিন্তু সরাসরিভাবে একটা প্রাইভেট সেক্টর অল্টারনেটিভ সিবিডিসি। তো এই জিনিসটা তো বুঝলাম যে কন্টেন্টটা কি হতে চলেছে এই টপিকে। তো জেনে নিই এবার যে সিবিডিসি কি। সিবিডিসি রেফার্স টু দ্য ডিজিটাল ফর্ম অফ নেশন সোভারেন কারেন্সি, মানে কোনো দেশের একটা সোভারেন কারেন্সি তো থাকে। যেমন ভারতের ক্ষেত্রে আমরা যদি বলি ভারতের সোভারেন কারেন্সি রুপি। তো সেই রুপির, মানে আমরা যদি রুপির রেসপেক্টে বলি, তাহলে ভারতের একটা ডিজিটাল কারেন্সি আছে, তার নাম কি ই রুপি। সেই রকমই এটা হচ্ছে ডিজিটাল ফর্ম, মানে এই যে সোভারেন কারেন্সিটার একটা ডিজিটাল ফর্ম হচ্ছে ই রুপি। সেরকমই ইউএসএতেও কিন্তু একটা সোভারেন কারেন্সি একটা ডিজিটাল ফর্ম ছিল, ঠিক আছে। তো সিবিডিসি সেটাকেই বলা হয় সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, যেটা ইস্যুড অ্যান্ড রেগুলেটেড বাই আ সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, মানে সেই দেশের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে সেই সেন্ট্রাল ব্যাংক কিন্তু সেটাকে রেগুলেট করতো। এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সির মতো নয়। ক্রিপ্টোকারেন্সি যেমন সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড একটা কারেন্সি, এই সিবিডিসি কিন্তু কোনোভাবেই ডিসেন্ট্রালাইজড কারেন্সি নয়। এটা পুরোপুরি সেন্ট্রাল মানে ব্যাংক দ্বারা রেগুলেট করা হয়, ঠিক আছে। তো সরকার এটাকে মানে তুলে দিতে চাইছে ইউএসএতে। তো সেটা কেন তুলছে এটা তো জানবো। এবার ভারতের রেসপেক্টে জেনে নিই, ভারতের মানে ডিজিটাল কারেন্সি, তার নাম হচ্ছে ই রুপি। এটা কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল? 2022 সালে, ঠিক আছে। 2022 সালে রিজার্ভ ব্যাংক, বাই দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা এটা কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল। দুটো কিন্তু এমসিকিউ এখান থেকে আসতে পারে, ফুল ফর্ম কি আর ভারতের কত সালে ইন্ট্রোডিউস হয়েছে এবং তার নাম কি। আচ্ছা, এই সিবিডিসির বেনিফিট কি কি আছে? এক হচ্ছে, প্রথম হচ্ছে লোয়ার ট্রানজাকশন কস্ট, মানে কি, রিডিউস দ্য কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ক্যাশ হ্যান্ডেলিং। কোনো একটা ক্যাশ হ্যান্ডেল করার জন্য যে কস্ট থাকে সেটা কিন্তু মানে কমিয়ে দেয়। অ্যান্ড ট্র্যাডিশনাল ব্যাঙ্কিং সিস্টেম, মানে নর্মাল আমরা যে ব্যাঙ্কিং সিস্টেম বা ট্র্যাডিশনাল ব্যাঙ্কিং সিস্টেম ইউজ করি, সেখানে কিন্তু একটা মানে ট্রানজাকশন কস্ট থেকে যায়। সেই কস্টটাকে কিন্তু কমানোর জন্য সিবিডিসি হেল্প করে, কারণ সিবিডিসি একটা ডিজিটাল ফর্ম অফ কারেন্সি, বুঝতে পেরেছো তো। সেই কস্টটা অনেকটা কমে যায়। ট্রান্সপারেন্সি কি আসে, যেহেতু ডিজিটালি হচ্ছে সেহেতু এটা কি কমিয়ে দিচ্ছে, কারাপশনকে কমিয়ে দিচ্ছে, মানি লন্ডারিংকে কমিয়ে দিচ্ছে, অ্যান্ড ট্যাক্স এভিশন, মানে কোনো ব্যক্তি মানে যার কাছে ডিজিটাল কারেন্সি থাকে সে বলতে পারবে না যে আমার কাছে ডিজিটাল কারেন্সিটাকে সে অন্য জায়গায় মানে লুকিয়ে রাখতে পারবে না, এবং তার উপরে তাকে ট্যাক্স দিতেই হবে। এবং সে মানি লন্ডারিংও কোনোভাবে এখানে করতে পারবে না, কারণ কি, সেটা পুরোপুরি ট্র্যাক হচ্ছে কোথা থেকে, যেহেতু সেন্ট্রাল ব্যাংক দ্বারা রেগুলেট হচ্ছে এবং পুরো সিস্টেমটাই মনিটর হচ্ছে, সেই জন্য কিন্তু ট্রান্সপারেন্সি খুব ভালোভাবে থাকে। ক্রাইসিস রেজিলিয়েন্স মানে কি, বলছে রিলায়েবল পেমেন্ট মেথড ডিউরিং দ্য ন্যাচারাল ডিজাস্টার। যখন কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার বা পেন্ডেমিকের মতো কোনো ঘটনা, মহামারী যদি হয়ে যায়, সেই সময় প্রচুর পরিমাণে যদি টাকার দরকার হয়, সেই সময় কিন্তু ডিজিটাল কারেন্সি বহুত বড় হেল্প করে।
ঠিক আছে, একটা রিলায়েবল মেথড হয়ে যায় বা রিলায়েবল পেমেন্ট মেথড হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা যথেষ্ট হেল্পফুল। হচ্ছে গ্লোবাল ট্রেড এফিসিয়েন্সি, মানে কোনো দেশ যখন একটা ক্রস বর্ডার পেমেন্ট হয়, মানে একটা দেশের জিনিস যদি অন্য দেশের কেনে, সে তো টাকা পেমেন্ট করবে, সেই যে ক্রস বর্ডার পেমেন্ট হচ্ছে সেখানে রিডিউসেস দ্য ইন্টারমিডিয়েটস। মানে অনেক ক্ষেত্রে দেখা যায়, মনে করো একটা দেশ এ আর একটা দেশ হচ্ছে বি, তো এর কাছ থেকে বি কোনো একটা জিনিস কিনলো, তো কিনলে তো টাকা পেমেন্ট করবে, এ তো বিকে টাকা পেমেন্ট করবে। এই টাকা পেমেন্ট করার জন্য মাঝখানে একটা বডি চলে আসে যে কারেন্সিকে কনভার্ট করে দেয়। এই সিস্টেমটা যদি আমরা ডিজিটাল কারেন্সিতে করে নিই বা ডিজিটাল সিস্টেম হয়ে যায়, তাহলে সেই ইন্টারমিডিয়েটসের যে জায়গাটা সেটা কিন্তু কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ট্রানজাকশান অনেক স্মুথ হচ্ছে এবং ট্রেড অনেক বেড়ে যাচ্ছে। তাছাড়াও যদি বলি এক্সট্রা যে খরচটা সেটাও কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, ইকো ফ্রেন্ডলি কেন? কারণ একটা টাকা তৈরি করতে গেলে আমরা জানি একটা কাগজের আগে, এবং কাগজ কিন্তু কোথা থেকে আসে, গাছের থেকে আসে। সেটা আমরা নর্মালি জানি যে গাছ থেকে মানে বিভিন্ন তার ফিল্টারিংয়ের মাধ্যমে কিন্তু পেপার তৈরি হয়। তা যদি আমরা আজকে ফিজিক্যাল ক্যাশকে এলিমিনেট করে ডিজিটালে মুভ করি, সেটা কিন্তু এনভায়রনমেন্টালি ইম্প্যাক্ট ফেলছে, মানে সেটা হচ্ছে পজিটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু ফেলছে। কেন পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে? গাছপালা কাটা হচ্ছে না, তাহলে কি আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং যেটা চলছে বা খুব বেড়ে গেছে, যেটা গ্লোবাল ওয়ার্মিং, যার ফলে গরম অত্যাধিক বেড়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু কম হবে। ঠিক আছে, সেফ অ্যান্ড স্টেবল মানে কি, এটা যেহেতু গভর্নমেন্ট ব্যাক অ্যান্ড রেগুলেটেড, মানে পুরোপুরি একদম গভর্নমেন্ট দ্বারা করা হচ্ছে, তাই কি হচ্ছে, অফার এ সিকিউর অল্টারনেটিভ টু দ্য ভোলাটাইল ক্রিপ্টোকারেন্সিস যে ভোলাটিলিটি রয়েছে সেটাকে মাইনিংয়ের ওপর ডিপেন্ড করছে। সেই যে ভোলাটিলিটি কিন্তু এখানে একদম রিডিউস হয়ে যাচ্ছে, মানে যথেষ্ট সেফ এবং স্টেবল হচ্ছে। ঠিক আছে, রিডিউস ব্যাঙ্কিং রিস্ক কি হচ্ছে, প্রিভেন্টস প্যানিক উইথড্র। মানুষ যে প্যানিক উইথড্র করে, যে সামহাও কোনো একটা নিউজে দেখলো যে কালকে এবিসিডি ব্যাংকের এই সমস্যা হয়েছে, মানুষ সরাসরি গিয়ে এবিসিডি ব্যাংক থেকে যার যত টাকা আছে সে উইথড্র করছে। ঠিক আছে, কোনো ক্রাইসিসের সময়, এবং সেটা কিন্তু এক্ষেত্রে হবে না, কারণ যেহেতু এটা গভর্নমেন্ট ব্যাকড রয়েছে, এবং দ্বিতীয়ত এটা কি ট্রানজাকশনটাকে পুরো ট্রান্সপারেন্সি রয়েছে, তাই হঠাৎ করে এরকম নিউজ কোনো মানে খবরে আসবে না, বা আসলেও মানুষের মধ্যে সেই প্যানিক জিনিসটা তৈরি হবে না যে আমি টাকাটা তুলে ফেলি, কারণ সে তো দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়াল কী ঘটছে। তো এই কয়েকটা কিন্তু জিনিস যেটা মানে এর বেনিফিটস রয়েছে সিবিডিসি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে হচ্ছে যে স্পিড একটু ফাস্ট হয়ে যাচ্ছে, তাহলে একটু ভিডিওটা তুমি স্লো করে দেখবে, কিন্তু এই কন্টেন্টটা কিন্তু ভালোভাবে দেখবে, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট এটা। ঠিক আছে, দেন হচ্ছে তাহলে ইউএস সরকার কেন এটাকে ব্যান করতে চলেছে? কোনো না কোনো তো কারণ আছে, এতগুলো পজিটিভ বললাম, নেগেটিভ কিছু না কিছু তো হবে, অবশ্যই আছে। সিবিডিসি কুড এনেবল গভর্নমেন্ট সার্ভিলেন্স ওভার ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন, মানে প্রত্যেকের যে ট্রানজাকশন সেটার উপরে কিন্তু গভর্নমেন্ট সার্ভিলেন্স কিন্তু একটা থেকে যাচ্ছে, কারণ গভর্নমেন্ট কিন্তু পুরোপুরিভাবে এই জিনিসটাকে ফলো করছে যে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না। ঠিক আছে, হচ্ছে অ্যাভয়েড সেন্ট্রালাইজেশন অফ দ্য ফিনান্সিয়াল সিস্টেম। এর ফলে কি হচ্ছে, ফিনান্সিয়াল সিস্টেম পুরোপুরি সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আন্ডার দ্য ফেডারেল গভর্নমেন্ট মানে কি, যেখানে দুটো মানে আমাদের দেশে যদি বলি তাহলে কি আছে, আমাদের দেশে সেন্ট্রালকে মানে একটা টিম পুরো রিপ্রেজেন্ট করছে, এবং আমাদের স্টেটগুলোকে আর একটা টিম রিপ্রেজেন্ট করছে। যদি আমরা আমাদের পার্লামেন্টের স্ট্রাকচারে বলি, সেন্ট্রালের সমস্ত এমপিরা যারা আছে তাদেরকে লোকসভার এমপি বলা হয়, আর আমাদের স্টেট থেকে যে সমস্ত এমপিরা যায় তারা কিন্তু সমাজে রাজ্যসভার এমপি হয়, তারা কিন্তু ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে যাচ্ছে না, তাদেরকে এমএলএ ইলেকশন দিয়ে সেই রাজ্যসভার সিটে কিন্তু মানে বসাচ্ছে। তো এই যে সিস্টেমটা ফেডারেল স্ট্রাকচার, এই ফেডারেল স্ট্রাকচারের মধ্যে যদি কারেন্সিটা পুরোপুরিভাবে সেন্ট্রালাইজড হয়ে যায়, তাহলে কি এটা ফেডারেল গভর্নমেন্টকে পুরোপুরিভাবে সাপোর্ট করে না? সেটার জন্যই কিন্তু এটা অ্যাভয়েড করছে যে সেন্ট্রালাইজেশন ফিনান্সিয়াল সিস্টেমটাকে। ঠিক আছে, এবং কাকে বাইপাস করে দিচ্ছে, ফেডারেল গভর্নমেন্টটাকে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু সরকার একটা মনে করছে যে না, এটা এক পাশে হয়ে যাচ্ছে, এটা কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে, তো সাপোর্ট ফর ডিসেন্ট্রালাইজেশন এবং প্রমোটস ইনোভেশন ইন প্রাইভেট সেক্টর ডিজিটাল অ্যাসেটস লাইক স্টেবল কয়েন্স। যদি এই জিনিসটাকে ব্যান করা হয়, তাহলে এটা ইউএসএর রেসপেক্টে কিন্তু বলা হচ্ছে, এটা কিন্তু কোনোভাবে ইন্ডিয়ার রেসপেক্টে নয়, এটা ইউএসএর রেসপেক্টে কন্টেন্ট আসছে। তো ইউএসএর রেসপেক্টে আমি বলছি যে ইনোভেশন অফ প্রাইভেট সেক্টর, মানে প্রাইভেট সেক্টর যে নতুন নতুন ইনোভেশন করবে সেই জায়গাও থাকছে না, কারণ সরকার একটা সেন্ট্রালাইজ সিস্টেম রেখে দিয়েছে। তো সেই জন্য সেক্ষেত্রে কিন্তু ইনোভেশনও কমে যাচ্ছে। তো এই সমস্ত দিক লক্ষ্য করে ইউএস সরকার মনে করেছে যেটাকে ব্যান করা উচিত। বাট বর্তমানে যেহেতু ডিজিটাল টপিক খুব পরিমাণে মানে আমাদের সমস্ত কন্টেন্ট আসছে তার উপরে, এবং সেটা থেকে কিন্তু পরীক্ষার কোশ্চেন আসছে, তাই কিন্তু সিবিডিসি
ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। রিপোর্ট বা লেটার বা তোমার এসে বলো, যে কোনো পেপারে কিন্তু এটা কিন্তু আসতে পারে, এখান থেকে কোনো কোশ্চেন আসতে পারে। তাই ভিডিওটা ফুল দেখে নিলে তোমাদের আশা করি পরীক্ষা হলে কোনো অসুবিধা হবে না এখান থেকে কোনো কন্টেন্টের অ্যান্সার লিখতে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কিন্তু টোটাল টপিকটা আমরা ডিসকাস করলাম। তোমরা যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো, দ্য ওয়ে অফ সাকসেস টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে যাও। সবার আগে ভিডিও নোটিফিকেশন আমাদের কিন্তু এই চ্যানেলেই পৌঁছয়, তাতে কোনো ভিডিও তোমরা মিস করবে না। যদি তোমাদের কাছে মানে কোনোভাবে আপডেট না পৌঁছলো না, বা তোমাদের যে ইউটিউবের ফিড রয়েছে সেখানে তোমরা দেখতে পেলে না, তাহলে কিভাবে সেই ভিডিওটাকে আর দেখতে পাবে না? না, অবশ্যই দেখতে পাবে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে থাকো, ঠিক আছে? এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের মানে যে সমস্ত ডেসক্রিপটিভ কোর্স আছে সেই ব্যাপারে তোমাদের জানতে হয়, তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তোমরা ইনফরমেশন কিন্তু নিতে পারো। এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো, সেই দিন আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। থ্যাংক ইউ।